প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? ঢাকা শহর আমাদের প্রাণের শহর, ভালোবাসার শহর। কিন্তু এই শহর এখন মৃতপ্রায়, মুমূর্ষ। এই খাল আছে, এটা পয় পরিষ্কার রাখে না, ময়লা আবর্জনায় বাজার বসায়, এখানে লাইন দেওয়া একটা বিশৃঙ্খল অবস্থা। এগুলি ময়লা সব এখানে ফেলায়, মুরগি পচা টচা গলা এবং যেগুলি কুটাকাটি করে সব এই খালের মধ্যে, কেউ দেখার নেই। উন্নত দেশের সাথে কম্পেয়ার করলে ঢাকা শহর বসবাসের যোগ্য না। সিটি কর্পোরেশন থেকে আমরা তেমন কোনো সুবিধাই তো পাই না। তারপরেও যে পরিবেশ দেখতেছি এই শহরের, ওই পরিবেশ তো বসবাস করার মতো পরিবেশ না। নাগরিকরা ন্যূনতম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই শহরের নাগরিকদের সেবা দিতে দুটি আলাদা সিটি কর্পোরেশন আছে, কিন্তু এসব সিটি কর্পোরেশন যেন সারা বছর ঘুমিয়েই থাকে। এই শহর বাঁচবে কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এবারের প্রেক্ষাপট। ঢাকা আমাদের প্রাণের শহর। কোটি মানুষের কোলাহল মুখর এই শহর ঘুমায় না। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই শহরে মানুষ প্রতিদিন যুদ্ধ করে বেঁচে থাকার জন্য, ভাগ্য বদলের আশায়। কিন্তু এই শহর কি সত্যিই বাসযোগ্য? ন্যূনতম নাগরিক সেবা কি পান এই শহরের বাসিন্দারা? জনসাধারণ এখানে বসবাস করবে সেই পরিবেশ কিন্তু নাই। যারা ঠেকায় পড়ে আছে তারাই বাস করতে বাধ্য হচ্ছে। নিদারুণ অব্যবস্থাপনা, তারপর দুর্বল গভর্নেন্স, তারপর সেখানে দুর্নীতি, এগুলো ঢাকা মহানগরীকে জনগণের জন্য একটা বিরাট সমস্যার নিগড়ে তৈরি করেছে। নগরবাসীর সীমাহীন দুর্ভোগ আজ আকাশ ছুঁয়েছে। রাতের অন্ধকারে গাড়ির হেডলাইট জ্বললেও বন্ধ থাকে ল্যাম্পপোস্ট। বর্জ্য ময়লা আবর্জনার সাথে এখন বন্ধুত্ব করে বাঁচার লড়াই করতে হয় এই শহরের মানুষদের। ভুতুড়ে হাসপাতালে নেই কোনো সেবা। যে খালে একসময় নৌকা বাইচ হতো, সেখানে এখন চলছে বাস, ট্রাক, রিক্সা। এ শহর এখন পৃথিবীর অন্যতম দূষিত ও বাসযোগ্যহীন শহর। পৃথিবীর সবচেয়ে দূষণময় যেসব নগর রয়েছে, আমাদের অ্যাটমসফেরিক বা বায়ুমণ্ডলীয় দূষণ, বায়ু দূষণ, তারপর পানি দূষণ, মৃত্তিকা দূষণ, সব হিসেবেই ঢাকা মহানগরী পৃথিবীর মধ্যে টপ দূষণযুক্ত 10টা মহানগরীর একটা। গ্লোবাল র্যাঙ্কিং যদি দেখেন, ধারাবাহিকভাবে আমরা বসবাসযোগ্য নগরীর তলানির দিকে আছি। তলানিরও এবং শেষ পর্যায়ে যারা আছে, যুদ্ধ বিধ্বস্ত দেশে, অরাজক দেশে যেই অবস্থা, সেই পর্যায়ে আছি আমরা। এটা এবং ধারাবাহিকভাবে এখান থেকে উন্নতি হওয়ার কোনো লক্ষণ দেখছি না। এই শহরে নাগরিক সেবা দিতে আছে দুভাগে ভাগ করা দুটি সিটি কর্পোরেশন, যাদের সেবার মান নিয়েও আছে নগরবাসীর অন্তহীন অভিযোগ। কেন সিটি কর্পোরেশন নগরবাসীকে সেবা দিতে পারছে না? রাজধানী ঢাকার প্রতিটি অলিগলিতে চোখ রেখেছে প্রেক্ষাপটের ক্যামেরা, তুলে ধরেছে ঢাকার অব্যবস্থাপনা আর দুর্ভোগের চিত্র। ৩৪৪ কিলোমিটার জুড়ে ৫৮টি খালের শহর রাজধানী ঢাকা। জেলা প্রশাসনের হিসাব থাকলেও অস্তিত্ব মিলেছে ২৬টি খালের। বাস্তবে জীবিত মাত্র ১৩টি, বিলীন হয়ে গেছে ৩৯টি খাল। ২০২৬ সালে দাঁড়িয়ে নগরবাসী কি সেসব খালের কথা ভুলে গেছে? অনেকের কাছে অজানা এসব খালের দেখভালের দায়িত্ব সিটি কর্পোরেশনের, অথচ সেই খাল আজ কোথায় হারিয়ে গেল? খাল আসলে এইখান থেকে একটা গুলিস্তান পর্যন্ত এমনি গেছে। বাপ চাচারা নৌকা চালাতে দোলাই খালের মধ্যে, বাপেরা দাদারা নৌকা চালায়, নৌকা বাইস দোলাই খালে। ঠিক আছে, সেগুন বাগিচা খাল হলো যে এটা, এই যে এটা খালের এখন কাল বক্স করছে, এটা বক্স করা হয়েছে। এটা 2 দিন পর পরে ময়লা জমে, 2 দিন পর পরে পরিষ্কার করে। আমাদের এখানে যারা সেবা প্রদান করেন তারা কাজ করেন না। যেমন ধরেন, খাল ছিল ঢাকায় অনেকগুলি। এই খালগুলি কিন্তু প্রকৃতি নিজের জল নিষ্কাশনের জন্যই কিন্তু তৈরি করে নিয়েছিল। এগুলিকে বলা হয় এরোশন ক্যানেল, প্রকৃতি নিজে নিজে তৈরি করেছিল। কিন্তু এগুলি আমরা কখনো
পরিষ্কার পরিচ্ছন্ন করি না, ডাম্পিং গ্রাউন্ড বানিয়ে ফেলি এবং সেখানে মশা মাছি হয়। মশা মাছিরও যে এটা অভিযান চালাবো অথবা এখানে কন্ট্রোল করব ধারাবাহিক সেই প্রোগ্রামও করি না। সো তখন এই সিটি কর্পোরেশন এই ক্যানেলগুলিকে বক্স কালভার্ট করে দিল, কি যে সম্ভাবনাটা নষ্ট করে দিল। কিন্তু তারা কেন করেছে? তাদেরকে কাজ করতে হবে না। 80-র দশকে আসলে বেসিক্যালি ডেভেলপমেন্টগুলো হলো যখন এই খালগুলোর উপর কালভার্ট নির্মাণ হয়ে গেল, আপনার ভরাট করে ফেলা হলো। বক্স কালভার্টে ঢাকা পড়া খালগুলোর থেকে কিছুটা অস্তিত্ব টিকিয়ে রেখেছে মান্ডা খাল। স্থানীয় বাসিন্দাদের ময়লা আবর্জনা আর বর্জ্য এই খালের রূপলাবণ্যকে ধ্বংস করে দিয়েছে। পচে যাওয়া পানিতে বসবাস করা জীবাণুকে আলিঙ্গন করেই থাকছে এখানকার বাসিন্দারা। মনে করেন যে আপনি আমার কথা শুনেন না, আপনার কথা আমি শুনি না। এই যতদূর আমি পারি আসানা, আমার আসান হয়েছে এখানে ফেলাইতে ময়লা, আমি ফেলাইলাম। এইখানে তো এখন পরে আমরা যে দায়িত্ব, একজন দায়িত্ব তো থাকতে হয়, ওই দায়িত্ব তো কেউ নাই। সবসময় এরকমই থাকে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, যার কারণে মশা হয়, বিভিন্ন সময় সমস্যা হয়, গন্ধ হয়। কিন্তু এইটার ব্যাপারে কোনো কাজ বা পদক্ষেপ এখনো দেখি নেই। যত্রতত্র অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডে এ শহর এখন এক দুর্ভোগের শহর। হাতিরঝিলের পাশে এ দায়িত্বহীন কাজ তার একটি উদাহরণ মাত্র। রাস্তা মেরামতের ইট বালু আবর্জনা ফেলা হচ্ছে রাস্তায়, যা আবার ঝুড়িতে করে নিয়ে ভরাট করা হচ্ছে হাতিরঝিল খালের পাড়, যা দেখার কেউ নেই। আমাদের ফালাই কোম্পানির লোকেরাই ফালাই বলছে, কোম্পানির নাম জানি না সঠিক। ঢাকা দুটি সিটি কর্পোরেশনের 129টি ওয়ার্ড থাকলেও 41টি ওয়ার্ডে নেই কোনো খেলার মাঠ, আর পার্ক যেন নগরবাসীর জন্য স্বপ্নবিলাস। শিশুদের মনোবিকাশ আর নগরবাসীর প্রকৃতির ছোঁয়া উপভোগ করা এখন দুষ্কর। আমাদের বাসায় ধানমন্ডি, আমরা এখানে খেলতে আসছি কারণ বাজার। তো খেলার মাঠ, ধানমন্ডি থেকে খেলার মাঠ দরকার, এখানে একটা খেলার মাঠ নাই। তো যদি একটা খেলার মাঠ হইতো তাহলে আমাদের জন্য ভালো হইতো, এত দূরে এসে খেলা লাগতো না। উত্তর থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের চিত্র তো আরও ভয়াবহ। ধূপখোলা খেলার মাঠের চারপাশ জুড়ে রয়েছে কাঁচা বাজার। স্থানীয়দের জন্য নিত্যপণ্যের বাজার আরও বড় পরিসরে নিতে খেলার মাঠেই নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। নয়া বাজার আরমানিটোলা মাঠেও একই চিত্র। আদালতের রিটের নির্দেশনায় তালাবদ্ধ থাকে মাঠের দরজা। হচ্ছে মানে ধুলাবালি থাকে, তো এখানে অনেক ধরনের মানুষই ঘোরাফেরা করে। তারপরে আবার মানে লোকাল অনেক ছেলেরা আসছে, তো কিছু এলো মানে এনভায়রনমেন্টটা তেমন ভালো না বলতে গেলে, লোকাল মানুষের এনভায়রনমেন্টের। রাজধানীর ফুটপাতও দখল করে করা হয়েছে পথ চলার অনুপযোগী। নয়া বাজার ব্রিজের নিচ জুড়ে অবৈধ গাড়ি পার্কিং, ট্রান্সপোর্ট ব্যবসা। এই জায়গায় আছে 40টা মতো রিক্সা আছে, তো মনে করেন 1-150। এই ব্যস্ত ব্যস্ত বাঙ্গারিতে আর কিছুই নাই কি এখন আর চলে না। হ্যাঁ, জায়গার প্রতি দিয়ে আর কি, একটা কিছু না দিয়ে তো থাকা যায় না। অসুস্থ এই শহরের মানুষের কষ্টের কথা আমরা আরও শুনব এই বিরতির পর। বছরের পর বছর মেরামতের নামে রাস্তাকে করা হয় দুর্ভোগের সড়ক। কোথাও চলছে ভবন নির্মাণের কাজ, কোথাও রাস্তা আটকে চলে মেরামতের কাজ। জানিয়েও অভিযোগের পাহাড় নগরবাসীর। অনেক খারাপ, অনেক। আজকে আরও 6 মাসেও হবে কিনা সন্দেহ। বাচ্চা কাচ্চা নিয়ে তো আসতেই পারি। রাস্তা তো অনেক দিন যাবত আছে, এটা এই অবস্থায় আছে বলে সময় অনেক আরও আছে, এই জন্য কাজ করতেছে না। সুস্থ মানুষের চলাচল করে এই কষ্ট, অসুস্থ মানুষ কিভাবে যাবে এদিক দিয়ে? পুরো রোডটা আজকে 8-9 মাস এভাবে আটকায় রাখছে, যার কারণে মানুষের এখানে যে ব্যবসা প্রতিষ্ঠান অনেকেই ছেড়ে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। কারণ কীভাবে ব্যবসা করবে, তার তো ভাড়া দিতে হবে, কারেন্ট বিল দিতে হবে, কাস্টমারই যদি না থাকে। এই রাস্তাতে অনেক বছর ধরে এই অবস্থা রয়েছে। একজনে কাজ করে যায়, আরেকজন আয়া খোদে, আবার আরেকজনে কাজ করে, আরেকজনে খোদে। বৃষ্টি হইলে খেলার মাঠ, আর শুকাইলে দুনিয়া ধুলা। এমনি মানুষ মরণের রাস্তায় আছে ধুলা আর বৃষ্টির লেগে। রাজধানীর মধুবাগের এই সড়কটির কাজ কবে শেষ হবে তা জানেন না এখানকার বাসিন্দারা। চলছে গভীর খননের কাজ। বছরের উপর ধরে চলা এই কাজ নিয়ে দুর্ভোগের কথা জানাতে বাসিন্দারা প্রেক্ষাপটের ক্যামেরা দেখেই ছুটে আসেন। এই রাস্তাটা 1 বছর বেশি হয়েছে কাটছে, চলাচল করার জন্য মানুষের এত কষ্ট হয় যা হিসাবের বাইরে। কি বলবো, মানে যদি একটা অসুস্থ লোক যায় তাহলে তারা যে কোনোভাবে নিয়ে যাবো এমন কোনো পজিশন নেই।
আর মেনত একটা রাস্তা না, আপনার প্রত্যেকটা গলি আপনার কাইটা মনে হয় অস্থির। একটা রাস্তা কাটার নিয়ম আছে, একটা রাস্তা কমপ্লিট করে আটটা কাটে, হ্যাঁ না? মানুষ কই যাইবে, কত কষ্ট করে, কত পরিশ্রম করে এলাকায়। এই যে আমার 2টা দোকান একবারই বন্ধ হয়ে যায় 1 বছর ধরে, আর একটা দোকান আছে ওদিকে, এটাও বন্ধ। এলাকার মানুষের সব দোকান সব বন্ধ, ব্যবসা বাণিজ্য, আমরা কি করে খাই? সড়কের দুর্ভোগ যেন নগরবাসীর পিছু ছাড়ে না। সেই ভোগান্তির চিত্র যেমন দিনের আলোতেও দেখতে পায় না সিটি কর্পোরেশন, তেমনি রাতের অন্ধকারে কৃত্রিম ল্যাম্পপোস্টের বাতিতে আরও বেশি দেখতে পায় না। কারণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে থাকা কয়েক হাজার সড়ক বাতি থাকলেও তার বেশিরভাগই অচল। কর্মব্যস্ত নগরবাসী ঘুম থেকে উঠে তাদের কর্মস্থলে ছুটে চলেন। দিনের আলো ফোটার সাথে সাথে তাদের দেখা মেলে সড়কে পড়ে থাকা এসব ময়লা আবর্জনা বর্জ্যের। আবার দিন শেষে বাড়ি ফেরার পথে প্রধান সড়কেই প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় আবর্জনার স্তূপ। রাজধানীর মালিবাগ মোড়ের দৃশ্য এটি। সড়কের উপর এক পাশ জুড়ে ফেলা হয়েছে আবর্জনা। পরিচ্ছন্নতা কর্মীদের কাজ নজরদারি করার সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তাকে দেখা যায় না। এইভাবে রাস্তার মাঝখানে ময়লা রাখাও ঠিক না, ওরা ঠিকমতো ময়লা পরিষ্কার করে না। এমনি পরিষ্কার রাখলে ঢাকা শহরটা ভালো থাকে। এখানে প্রত্যেকটা মানুষে ভুক্তভোগী কাকে বলবেন? এটা তো নিশ্চয়ই সরকারি কোনো প্রতিষ্ঠান থেকেই করছে, সিটি কর্পোরেশন করছে না? আমাদের যে এখানে ডাম্পিং জোনগুলো তৈরি করা হয়েছে এটা হিউজ এবং খুব এক্সপোজ আমরা বলছি যে শহরে যত ময়লাগুলো আসছে একটা বড় ছাদের নিচে জমা হচ্ছে এবং সবাই এসে ওখানে জমা করছে। তো এখানে যেটা সবচেয়ে সহজ বুদ্ধির যেটা করা যেতে পারতো যে এই ধরনের ডাম্পিং জোনগুলোকে ঠিক খুবই মানে প্রমিনেন্ট এরিয়াতে আপনি দেখবেন যে গুলশান, বাড়িধারাতে, ধানমন্ডিতে, কলাবাগানে সব জায়গায় কিন্তু রাস্তার একদম মেইন রোডের সাথে এটাকে করা হয়েছে। এখানেও আমার কাছে মনে হচ্ছে ডিজাইন ফল্ট আছে। নগরবাসীর জন্য আরও হতাশার জন্ম দিয়েছে নাগরিক স্বাস্থ্যসেবার হাসপাতালগুলোর কর্মকাণ্ড। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে একটি মহানগর শিশু হাসপাতাল, 31টি নগর স্বাস্থ্যকেন্দ্র, 6টি মাতৃসদন আর একটি মহানগর হাসপাতাল রয়েছে। অন্য পাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বড় হাসপাতাল না থাকলেও 5টি মাতৃসদন ও 27টি নগর স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। সিটি কর্পোরেশনের অধীনে পরিচালিত ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দাদের জন্য নির্মাণ করা হয়েছিল মহানগর জেনারেল হাসপাতাল। 150 শয্যা বিশিষ্ট এই হাসপাতালের নিচ তলার টিকিট কাউন্টারে নেই কোনো কর্মরত ব্যক্তি, ভেতরে দেখা নেই রোগীর। কৌতূহলী মনে হাসপাতালের প্রতিটি ফ্লোরে আর সেবা পয়েন্টে প্রেক্ষাপটের ক্যামেরা। কোথাও নেই চিকিৎসক, বদ্ধ আর স্তব্ধ চারপাশ। ভেতরে যেতেই অবাক করা দৃশ্য, রোগী শূন্য, ধুলাবালি জড়ানো বিছানা। অন্যদিকে পুরুষ কেবিনে মাত্র 2 জন ব্যক্তি, যাদের দেখে বোঝার উপায় নেই তারা আদৌ কি কোনো চিকিৎসা নিতে এখানে এসেছেন কিনা। দায়িত্বে থাকা ওয়ার্ডের নার্স জানান কতটা ঢিলে তালে চলছে তাদের সেবাদান প্রক্রিয়া। গরমের মধ্যে রোগী চলে যায়, রোগী ভর্তি হলেও একদিন থেকে পরের দিনে হয়তো বা চলে যাচ্ছে। প্রচুর গরমের কারণে রোগী থাকতে চায় না। ঈদের পরে একটু, আর এটা তো তার মধ্যে ঈদের পরে আরও। পাশেই মহিলা ওয়ার্ড, ভুতুরে কোনো সিনেমা নির্মাণের এক বাস্তব দৃশ্যপট। পড়ে আছে রোগী শূন্য বিছানা। দায়িত্বরত চিকিৎসক ও নার্সের টেবিলও যেন কথা বলছে। কতদিন বা মাস আগে এখানে দেয়া হতো সেবা। অযত্ন আর অবহেলায় ধ্বংসের পথে সিটি কর্পোরেশনের এই 150 শয্যা বিশিষ্ট হাসপাতালটি। আইসিইউ কক্ষের সন্ধান মিললেও দেখা যায়নি তার কার্যক্রম। লোকবলের অভাবই শুধু না, চিকিৎসকের অভাবেও অবহেলিত আইসিইউ। আপনার করোনার পরে থেকে মেশিনও নষ্ট, এতদিন তো আইসিইউ এটা থাকার কথা না, ভালো থাকার কথা না। আইসিইউ অনেক লেখালেখি করেছে, মানে অনেক কিছু হয়েছে, আমি এত ডিটেইলস বলতে পারবো না। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে থাকা এই হাসপাতালটি কেন ভৌতিক রূপ নিয়েছে তা জানতে পরিচালকের রুমে, কিন্তু তিনি নেই। তার অবস্থান ও হাসপাতালের সার্বিক চিত্রের কথা তুলে ধরেন এখানকার কর্মকর্তারা। কি অবস্থা কি বলেন তো আপনাদের হাসপাতালের 3 তলা তো পুরো খালি, ভুতুরে অবস্থা। ম্যাডামই বলতে পারবে, পরিচালক ম্যাডাম। আমি আসছি এখানে বেশি দিন হয়নি, আমার অলরেডি বদলি হয়ে গেছে এখান থেকে।
কিরকম বদলি হয়ে গেছে? কারণ রুগী আসে না। এটা ইয়ে জানে, সিটি কর্পোরেশন জানে, এটা টোটালি জানে নগর ভবন। বছর জুড়ে সড়ক নির্মাণ, ফুটপাত দখল, খাল দখল, বর্জ্য অপসারণের নামে ভোগান্তি, খেলার মাঠ দখল, যেখানে সেখানে কাঁচা বাজার, কমিউনিটি সেন্টারের ভঙ্গুর অবস্থা, সড়কের বাতি সময় মতো জ্বলে না, এসব নিয়েই চলছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঢাকা শহর তো সেই ময়লার ভাগাড় হয়ে গিয়েছে দুর্ভাগ্যবশত, এবং এখানকার পরিবেশ তো শ্বাস নেওয়ার মতো নয়, আমাদের স্বাস্থ্যের জন্য বিরাট ঝুঁকি। তো এইসব অনেকগুলো বিষয় আমাদের মনোযোগ দিতে হবে, আমাদের সকলের স্বার্থে, আমাদের ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে। এভিডেন্সই বলে দিচ্ছে জনগণের জন্য এই সিটি কর্পোরেশনগুলি কখনো কাজ করে নাই, দোকান বানানোর জন্য সব সময় কাজ করেছে। ঢাকা শহরে বাড়ছে মানুষ, এই বিপুল জনগোষ্ঠীকে নাগরিক সেবা দিতে সিটি কর্পোরেশন অক্ষম এবং অকার্যকর। সরকার যে কোনো সেবা দিতে পারে না এই জিনিসটা ওনার মাথায় নাই। সরকার হলো পলিসি সাপোর্ট দিবে, প্রাইভেট সেক্টরে সে বিনিয়োগ করে সেই পলিসি সাপোর্টে সেবা দিবে, সে সেবাটা ভালোভাবে দিতে পারে, সরকার বানাতে পারে, তারপরে সেবাটা দিতে পারে না, অ্যাকাউন্টেবিলিটিও নাই, মানুষ জিম্মি হয়ে যায় এবং বিনিয়োগের প্রকৃষ্ট রিটার্নটাও পাওয়া যায় না। এই কালচার থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে। তাই এই শহরকে নিয়ে নতুন করে ভাবতে হবে, এলাকা ভিত্তিক স্বশাসিত নাগরিক সেবা ব্যবস্থা চালু করতে হবে। যেমন এই শহরেই সিটি কর্পোরেশনের আওতামুক্ত মহাখালী ডিওএইচএস, এর সাথে সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। গুলশান সোসাইটি স্ট্রং, বসুন্ধরার একটা নিজস্ব সোসাইটি আছে, আর্মি তো ডেফিনেটলি তাদের একটা খুব স্ট্রং একটা গভর্নিং বডি আছে, তো এরা সবাই মিলে কাজগুলো করছে। তো আপনি আমাকে প্রশ্নটা করতে হবে তাহলে এটা হচ্ছে না কেন, সত্যি সেটাই কারণ। তো এইখানেই বড় ব্যাপার যে আমাদের এই নির্বাহী কমিটি যারা আছেন যে ওয়ার্ড ভিত্তিকে, তো আমাদের তো একজন নিশ্চয়ই একজন কাউন্সিলর থাকছেন, তাকে এই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাকোমোডেট করতে হবে। আমাদের সোসাইটিগুলি সুন্দরভাবে দেখিয়েছে পুলিশকে এবং মেয়রকে যে আমি ছোট একটা জায়গাকে যদি সুন্দরভাবে ম্যানেজ করতে পারি, এটাকে পাইলটিং ধরেন, এরপরে স্কেল আপ করেন ঢাকার জন্য, না সেটা করারও সক্ষমতা নাই। কারণ করতে গেলে যেই দরদের কাজগুলি করতে হয়, ওনারা কেন করছেন, ওনারা সেই জায়গায় বসবাস করেন, বেনিফিশিয়ারি তারা। কিন্তু এখানে মেয়র, পুলিশ, রাজুক এখানে তো বেনিফিশিয়ারি না, এখানে আগে দেখতে হবে প্রজেক্ট আছে কিনা, প্রজেক্ট নাই তাহলে দরদের কাজ আমি কেন করতে যাব। এখানে নেই সিটি কর্পোরেশনের খবরদারি, সোসাইটির মাধ্যমে একটি চমৎকার পরিবেশ তৈরি করা হয়েছে এখানে। তাই সিটি কর্পোরেশন থেকে মুক্ত করতে হবে আবাসিক এলাকাগুলোকে। ঢাকা শহরে মানুষের চাপ বাড়ছে, ফলে এই শহরকে বাসযোগ্য রাখতে হলে প্রয়োজন নতুন চিন্তাভাবনা, নতুন পরিকল্পনা। আমাদের এই প্রিয় ঢাকা শহরকে বাঁচাতে হবে, এই শহরকে রাখতে হবে বাসযোগ্য। আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং সুন্দর থাকুন।